3 টাকার মানুষ আসছিলেন না, 3000 টাকার পাঞ্জাবি গাউদা বক্তৃতা করো। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি। তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্রাব করো, তোমরা যখন জিয়াউর রহমানের এই ছবি পা দিয়ে ধুলাইয়া দেও, আরে সার্জিস, আরে ছেলে, আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে, তুই আমার ফেসিস্টের দালাল কস? ছেলে রে ছেলে, হ্যাঁ, ওই যে আমি কই আইলো রে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। 1998 সনে জন্মগ্রহণ করছে যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম। তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই। তুমি ফজলুর রহমানকে চিনো না, তুমি ফজলু করো। আমি তোমার বাপের চেয়ে 20 বছরের বড়, তুমি একটা বেয়াদব ছেলে। 100 টাকা যার ছিল না পকেটে, এখন সে 100 কোটি টাকার মালিক। শিবির থেকে ছাত্রলীগে ঢুকেলো। আমার এই ইউটিউবে আপনি দেখেন, এবং এর মধ্যে ওই সার্জিস আলম একজন ফকিন্নির গুলারা তোর টাকা পাইলি কয়া 40,000 টাকা দিয়ে রাত্রে ঘুমাস ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে বাতাস কাজ। ওর বাপের যেদিন জন্ম হয় না, এদিন আমি মেট্রিক পাস করে বসে আছি, কারণ ওর বাপের বয়স হলো 58 বছর। 58 বছর না, ওর বাপের বয়স হলো 52 বছর, বয়স হলো 78। আমি তখন আওয়ামী লীগ মানে প্রায় এমপি হয়েছি। আমি 40 বছর আগে এমপি হয়েছি। আমার কথাটা খুব, আমি 54 বছর আগে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এই ছেলেটি যেভাবে আমাকে, তার বাপ এখনো একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়ের আটোয়ারি থানার একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাবার নাম হলো আখতারুজ্জামান। আমি কি বলবো, আরো বলবো আর বলবো না। তাদের 3 ভাই আছে, 3 ভাইয়ের 3টা ঘর আছে, উপরে 3 নিচে 3। এগুলা সাধারণভাবে গ্রামের সাধারণ মানুষের থাকে, যদিও সে নিজেকে বলে তার দাদা নাকি জমিদার ছিল। আমি এই ছেলেকে এই কথাগুলো বলতে চাই না। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, এই যে 5ই আগস্টে শত শত মানুষের রক্তের উপর দিয়ে একটা পরিবর্তন আসলো, মায়ের চোখের জল এখনো শুকায় নাই, শহীদের কবরটা এখনো শুকায় নাই, হসপিটালে এখনো হাজার হাজার অসুস্থ কর্মী পড়ে আছে, আহত। তোমরা নেতারা যারা যুদ্ধে নিয়ে গেলা, তুমি সেনাপতিরা, তোমরা কোন কারণে প্লেনে চড়ে কক্সবাজার গেলা? আবার গিয়া কক্সবাজারের সবচেয়ে যে ভালো হোটেল 5 স্টার, সেই 5 স্টার রইলা। আমি যতটুকু জানি এটার মধ্যম শ্রেণীর একটা রুমের ভাড়া হইল 40,000 টাকা। যারা 5 স্টার হোটেলে থাকে বাংলাদেশের এই সময়ে, যে দেশে 60 লক্ষ লোক রাতের বেলা খোলা আকাশের নিচে ঘুমায়, যে দেশে কোটি কোটি মানুষ বেকার থাকে, যে দেশে 1/3 মানুষ রাতের বেলা ভাত খাইতে পায় না, সেই দেশে তোমরা এরোপ্লেনে গেলা, 5 স্টার হোটেলে রইলা কোন দিন? যেদিন মানুষের রক্তে রঞ্জিত হইল বাংলাদেশের মাটি। সেই দিন আমি বলেছিলাম, একটা কথা বলেছিলাম, এটা মনে করতে পারে যে আমি তাদেরকে, হ্যাঁ আমি বলছি তোমাদেরকে আমি বকা এই কারণে দিতে পারি, আমি তোমাদের বাপের ওপর একটা কথা বলেছিলাম, আমি একটা বকা দিয়েছিলাম। সেই বকাগুলা রাজনীতির বাইরে না, ভিতরে। আমি আবারও বলতে চাই, সেই বকাটা রাজনীতির বাইরে না, ভিতরে। কারণ আমি জমিদারের পোলা বলা, তোরা জমিদারের পোলা টাকা পাইলে কই? এটা না পাইলে কুচি ফকিন্নির পোলারা তোরা টাকা পাইলে কই? 40,000 টাকা দিয়ে রাত্রে ঘুমাস ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে বাতাস কাজ, আর বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদেরকে নেতা বানায়। এই কথাটা হলো তাদের মূলত জেদ। 1 2 নম্বর আরেকটা কথা বলছিলাম, যে সাদ্দাম নামে একটা ছেলে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট। এই ছেলেটার পায়ে ধরে চলতো এই ছেলেটা, কারণ সাদ্দামের বাড়িও ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্টের বাড়িও ছিল পঞ্চগড়ে। আর এই ছেলেটা আজকে যে আমার সম্পর্কে কথা, ওর বাড়িও পঞ্চগড়ে। 2 টাকা 4 টাকা নিয়ে চলতো, 10 টাকা নিয়ে ভাত খাইতো। এই ছেলেটাকেও সাদ্দামই নেতা বানাইছে, তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, এবং আজকে একজনে আমার এই দেখেন, আমার এখানে লেখা আছে যে 4টা ছেলেকে 4-5 20 লক্ষ টাকা দিয়ে শিবির থেকে ছাত্রলীগে ঢুকেলো। আমার এই ইউটিউবে আপনি দেখেন, এবং এর মধ্যে ওই সার্জিস আলম একজন। আমি কেন কথাটা বলছি, এই যে ছেলেটা অন্যের কাছ থেকে নিয়ে 10 টাকা দিয়ে ভাত খাইতো, সেই ছেলেটা এখন 100 টাকা যার ছিল না পকেটে, এখন সে 100 কোটি টাকার মালিক। আমাকে বলবে আপনি প্রমাণ দেখান, আমি প্রমাণ দেখাইতে পারবো না 100 কোটি, কিন্তু মানুষ বলে, কিন্তু একটা প্রমাণ দেখায়। এই ছেলেটি যখন বাড়িতে গেছে, তখন সৈয়দপুর বিমানবন্দর থেকে তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি পর্যন্ত 165টা গাড়ি গেছে। কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন, কত টাকা হয় একটু তারা হিসাব করুক, কিন্তু তাদের মানসিকতা এগুলা দিয়ে বোঝা যায়।
এইসব ছেলেরা 100 গেট করে বাড়িতে যায়, বিমান স্পেশাল হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে যায়, 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার পায়। আমি বলছি এইসব ছেলেরা এই যে সন্তানদেরকে মারলো, মাকে যে সন্তান হারা করলো, বাবাকে যে সন্তান হারা করলো, বোনকে যে ভাই হারা করলো, সন্তানকে যে পিতৃ হারা করলো, এই শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য এই কথাটা যদি আমি এদেরকে জিজ্ঞাসা করি, এরা বলবে উনি তো আমাদেরকে বকে। আর তোমাদেরকে বকবো না তো সালাম করবো। 1 2 নম্বর হলো তুমি আমার অস্তিত্বের উপরে হাত দেও। তুমি কি জানো? তুমি ফজলুর রহমানকে চিনো না, তুমি ফজলু ফজলু করো। আমি তোমার বাপের চেয়ে 20 বছরের বড়, তুমি একটা বেয়াদব ছেলে। তোমরা, আমি সবাইকে জানায় দেই, মৌলানা ভাসানী 70 বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হলো সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। আমার বয়স কিন্তু 78 বছর। একদিনের জন্য আমি 61 বছর পলিটিক্স করি, একদিনের জন্য আমি পলিটিক্স ছাড়ি না। আমি যে কারণে কথাগুলো বলছি, আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে, যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা নিচে কোথায়, তাদের এত সাহস কোথার থেকে হইলো? যে সাহসে তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই, তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময়, এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই। বা ওই যে ছেলেটা, তার বয়স 26 বছর, আমি দেখলাম সে 1998 সনে জন্মগ্রহণ করছে, যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধটা তো 98 সনে হয় নাই, মুক্তিযুদ্ধটা চলছে 71 সনে, তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই। সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলে, যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না, কোন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারবে না যে 47 আর 71 আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দেব, আর 24 দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা শুরু করব। এই কথাটা যারা বলে, এদেরকে যদি আমি মানুষ বলি, তাহলে তো আমি মানুষ না। কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম? তাইলে মুক্তিযুদ্ধে গিয়ে আমি ভুল করছিলাম। যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে, তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি উঠতেছে, তাদের সাহসেই তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে 71 সনে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই, হয়েছে 71 সনে ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের, এবং ওইটা দিল্লি সৃষ্টি করছে। আমি বুঝি না, যে যত কথাই বলুক, আমি ভুল হইতে পারি। বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ হয়েছে বলে যারা স্বীকার করে না, 71 সনকে যারা স্বীকার করে না, তারা পাকিস্তানে বিশ্বাসী, এবং পাকিস্তানে বিশ্বাসী হইলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে, তাইলে এরা এখানে অবৈধ থাকে, তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান। আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান। কাজেই বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে। আমাকে বলছে আমি লেখাপড়া করি না, কি কি ভাষা বলি, এই বলে। আরে ছেলে রে ছেলে, হ্যাঁ, ওই যে আমি কই আইলো রে ভাই কলির কাল, ছাগলে সাথে বাঘের গাল। আমি একটা টকশো করছি, যে টকশোটা 2.5 কোটি মানুষ দেখছে, সেই টকশোটার নাম হইলো আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমি জানি না আপনি দেখছেন কিনা। দেখেছি। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক। আরে সার্জিস, হ্যাঁ ছেলে, আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে, তুই আমার ফেসিস্টের দালাল কস? হ্যাঁ, না আমি ফেসিস্টের দালাল না, দালাল না তো বলবোই না। শেখ হাসিনা বিচার ভুল করে থাকলে নিয়ম মতো তার বিচারে যদি তার ফাঁসি হবে, আমার সেখানে কথা নাই। আমার কথা হইলো, তোমরা যখন বলো মুক্তিযুদ্ধ হয় নাই, তোমরা যখন শেখ মুজিবের মাথায় প্রস্রাব করো, তোমরা যখন জিয়াউর রহমানের এই ছবি পা দিয়ে ধুলাইয়া দেও, তোমরা যখন তারেক রহমান এবং তার মা সম্পর্কে বিশ্রী বক্তব্য দাও, তখন আমার কাছে মনে হয় আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুণ্য করতেছি। আর যারা দল করে প্রতিবাদ করে না, তারা মহাপাপ করতেছে এই দেশে, এরা মহাপাপী। এইসব কি বলবো, এইসব ছেলেদের এই ধরনের ভাষার যারা প্রতিবাদ করে না, কি স্লোগান আসছে বাংলাদেশে এখন? এই স্লোগানটা কে আনছে? ইসলামী ছাত্র শিবির, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা, যারা বলে গাছের ডালে কি, অমুকের কি, 1 2 3 4, এইসব স্লোগান গুলা তো এরাই আনছে। এদেরকে যারা খারাপ বলে না, এদেরকে যারা কোনো কথা বলতে চায় না ভয়ে, হয় তারা ভীরু কাপুরুষ, তা না হলে অমানুষ। আমি অমানুষও না, ভীরু কাপুরুষও না। যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবেন, 18 কোটি মানুষ।
আমি বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীর গণতন্ত্রকে আমি মানুষকে বলি, আমি 78 বছর বয়স, আমার নাম ফজলুর রহমান, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। অন্য সব বাদ দেন, 61 বছর যাবত আমি মানুষের পক্ষে পলিটিক্স করি। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি। আমার নাম ফজলুর রহমান। আমি কথাটা বলছি, আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই। আমি ভয়ে বলছি না কথাটা। আমাকে যারা হত্যা করার হুমকি দিছে এবং বিএনপি কে, হ্যাঁ কেমন বেটা বিএনপির মতো, আরে বিএনপির একটা আঙ্গুলের লোম ছিঁড়তে পারবি তোরা? বিএনপি কে বলছে হত্যা রহমানকে যদি এক্সপেল না করো আর কয়েকজন রে, তাইলে কিন্তু আমরা দীক্ষা দিব বিএনপি রে। হ্যাঁ দীক্ষা দিবে। 3টা মানুষ হয় না, 60টা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশা। হ্যাঁ 3 টাকার মানুষ আসছিলে না, 3000 টাকার পাঞ্জাবি গাউদা বক্তৃতা করস। 2 টাকা দিয়ে রিক্সায় চড়তে পারতে না, 2 কোটি টাকার গাড়ি চড়স। তোরা আমারে বকাবকি করস, এই বেটারা তোরা পাইছসটা কি? বাপ দাদা কাউকে রাখবে না, যে বাপকে মানে না দাদাকে মানে না সে কি? একজন বলল আমি দাদাকে মানি না, 47 হইল আমার দাদা, আর বাপ আসিলই না আমার। 71 হইল যারা বলে এটা আমি মানি না, এটা আমার বাপ ছিল, এটা আমি মানি না। এখন আমার চাচা রে আমি বাপ ডাকবো 24-এ। এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি, আমি নাই বা বললাম। আমি এদেরকে আর কিছু বলবো না। আমি বলতে চাই আপনাকে, দেশ যেদিকে যাচ্ছে ইউনুসের যে, আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে, আমি শেষ করছি, দেশ যেদিকে যাচ্ছে ইউনুস সাহেব যেদিকে দেশকে নিয়ে যাচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি, ইউনুস সাহেব আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু চালাকি আর বড় মানুষ এক জিনিস না। কানিং এন্ড ইন্টেলিজেন্ট ইজ নট সেম, ইন্টেলিজেন্ট এন্ড নলেজ ইজ নট সেম। আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না, বুদ্ধিকে আবার ধূর্ততা মনে করেন না, বা ধূর্ততাকে আবার জ্ঞান মনে করেন না। আপনি যা করেন কেউই কিছু বুঝে না ইউনুস সাহেব, এটা কিন্তু ঠিক না। আপনি একদিক দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন, হ্যাঁ, আর একদিক দিয়ে জামাত এনসিপি তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক, যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করেন, নাতির চেয়েও কম বয়সী ছেলে পেলে যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না, তখন আমরা কিন্তু বুঝি ইউনুস সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিয়েছেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব, তারেক রহমান সাহেব সহ বিএনপি কে খুশি করার জন্য কিছুদিন, আর তোরা রাত্রের বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানি না। পিআর না হইলে, এটা পিআর না কি করে, আমরা ইলেকশন মানি না। হ্যাঁ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আরে বাপ রে বাপ, না হলে মানে না। কয়েকদিন পরে কইব না আমাদের সবাই 2টা করে বিয়ে না করায় দিলে আমরা ইলেকশন মানি না। আর মৌলানা সাহেবদিনী আছেন ওই যে জামাতের আমির, এখন শুনলাম আল্লাহ তারে ভালো করুক, সবাইকে সুস্থ রাখো, আমি শুনলাম ওনারা এখন আবার বলতেছে এইটা না হইলে কিছুদিন পরে কইব আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আরো ওই যে ইসলামিক শরীয়ত মতো 4টে করে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন মানুষ। কাজে ওনারা কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য। আমি ইউনুস সাহেবকে বলি ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি, আজকেও বললাম, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া দাঁড়ো। আপনি কি সেই চরিত্রের মানুষ? তা না হলে ইলেকশন দিয়েছেন, ইলেকশন স্টিক করেন। এখন আবার দেখি নির্বাচন কমিশনের সাথে একটু আগায় 3 পা পিছায়, কি যেন কি কইতে চায়। এটা কি একটা দেশ, কার ভিতরে কি আছে আল্লাহ জানে, কিছু জানে না। বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে, এই দেশটা কার। শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করার জন্য দেরি করতেছেন কিনা, যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোন দেশের স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন, এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না। কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়, আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা হলো রাজনৈতিক ভাবে, কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো, এটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না, রাজনৈতিক ভাবে তারা বেজন্ম, এই দেশে থাকার তাদের কোনো রাইট নেই। এই কথাটা আমি আবারও আজকে বললাম। মুক্তিযুদ্ধ মানবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে গোলাম আজম নিজামীদের ছবি টাঙাইবেন,
আর স্লোগান দিবেন পাকিস্তান জিন্দাবাদ, আর সেটা আমাদের মানিয়ে চলতে হইব, তাইলে আমরা দেশপ্রেমিক আপনাদের সাথে। এটা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন, এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারে ভাইস চ্যান্সেলর, এদেরকে বানাইছেন সব। এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। আমরা এগুলো মানি না। মানি না বললে ফজলুর রহমানদেরকে হত্যা মাইরেন, যারা মারতেছেন আমাকে। আমি আবারও বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আমাকে যারা হত্যা করবে তারা হইল এরা, যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, যারা 71-কে মুক্তিযুদ্ধ মানে না। আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করি, মৃত্যু নর্মালি না অ্যাবনর্মালি, তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে। এমনকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হত্যা, আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যে এর পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল, যাতে ফজলুর রহমান অ্যাক্সিডেন্ট করে মরে।